নিফটিতে একটি বড় ধরনের ক্র্যাশ এসেছে এবং সেটা আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি। ৭৭৫ পয়েন্ট নিচে ২৩,০০০-কে কোনো রকমে রক্ষা করেছে নিফটি। এবং এই ক্র্যাশ যে এই মুহূর্তে এসেছে তা নয়, এই ক্র্যাশ অনেকদিন আগে থেকেই চলছে, আমরা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে কেবলমাত্র উপরের দিকে একটা যাচ্ছে, একটা লোয়ার হাই তৈরি করার জন্য, এবং ধীরে ধীরে মার্কেট নামছে। তো এইরকম অবস্থাতে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। দেখুন, ২৩,৮০০-র কাছাকাছি রেজিস্ট্যান্স ছিল। সেটি আপনাদের দুটি আহ, এতে ভিডিওতে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, ট্রেন্ড লাইন দিয়ে, চ্যানেল দিয়ে এবং ইন্ডিকেটর দিয়ে। এখন দেখুন, সেটাতে কিন্তু উঠতে পারলো না। আমি কিন্তু বারবার বলছিলাম যে নিফটিকে যদি উপরে যেতে হয় তাহলে কিন্তু আরও শক্তিশালী হতে হবে। আগের দিন সেই শক্তি প্রদর্শন যে করেনি তা নয়, করেছে, কিন্তু করলে পরেও আসল যে জায়গাটা সেখান থেকে কিন্তু ধাক্কা গিয়েছিল। এবং তারপর তো জিওপলিটিক্যাল ইস্যু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে এবং তার ফলাফল আমরা দেখতে পেলাম। তো দেখুন, এই সময় একটা বিরাট উপরের দিকের চিন্তা ভাবনা আপনি করে রাখবেন না। আস্তে আস্তে এমন নয় যে এটা এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরেও সে মার্কেট উপরে যাবার চেষ্টা করবে, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত বুলিশ হবার জায়গা কিন্তু আসেনি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কি ধরনের ঘটনা ঘটলো, আজকে আবার রেঞ্জটা দেখুন, সে কিন্তু ২২,০০০-এর স্বাদ কিন্তু সে পেয়ে গেল। ২২,০০০-এর স্বাদ অন্তপক্ষে সে পেয়েছে। প্রায় ৭০ পয়েন্ট নিচে, ২২,০০০-এর ৭০ পয়েন্ট নিচে অবধি সে নিয়ে গেছিল। ২২,৯৩০, সেখান থেকে একটা বাইং আসে। বাইং আসার কারণও রয়েছে, এই জায়গাটা থেকে একটা বাইং আসার কারণও আছে। তারও একটু নিচে কিন্তু আরও ভালো বাইং জোন আছে। এখন তাকে আপনাদের সবাইকে সুযোগ দেবেই কি দেবে না নিফটি, সেটা আলাদা কথা। কোন ধরনের গতি প্রকৃতি যাবে আমরা বুঝতে পারছি না, তবে চেষ্টা করব সেটাকে বোঝার, যে আবার দাঁড়ালে কোন জায়গাতে দাঁড়াতে পারে, কিভাবে কি হবে না হবে। তো দেখুন, উপরের দিকে ২৩,৩৩৮, অর্থাৎ ৪০০-র দোরগোড়া অবধি গেছিল, কিন্তু সেখান থেকে সে পড়েছে। একটা ইন্টারডেতেও কিন্তু একটা বড় রেঞ্জ যারা ট্রেড করবেন তাদের জন্য ভালো ছিল। ট্রেডিং হিসেবে খুব ভালোই ছিল, এমন নয় যে খুব খারাপ ছিল। হ্যাঁ, প্রিমিয়ামের দাম একটু বেশি থাকবেই, কারণ যুদ্ধের সময় আইভি বেড়ে যাওয়ার জন্য এই সমস্তগুলো ঘটনাগুলো হয়, আপনারা অনেকেই জানেন। তো দেখুন, যে জায়গাটা আমাদের এতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল মান্থলি টাইম ফ্রেমে, সেটি কিন্তু আর সাপোর্ট দেওয়ার জায়গাতে নেই। সেটি কিন্তু কি করেছে, তার থেকে নিচে এসে ক্লোজ করেছে। এত দুঃখ পাবার কিছু নেই, এখনো পর্যন্ত ১১ দিন রয়েছে। মার্চকে যদি দেখি আমরা, তাহলে পরে আমরা দেখব যে সময় আছে। এবারে দেখুন, যেখান থেকে আগের বারে অর্থাৎ ২০২৫-এর মার্চ মাস থেকে যেখান থেকে বাইং শুরু হয়েছিল, ঠিক এই এরিয়া, সেখান থেকে একদম টানা হুড়ুর করে মার্কেটকে নিয়ে গেছে। একই রকমভাবে আপনি যদি দেখে থাকেন, তাহলে মার্কেট সেখান থেকে আবার পড়ছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছে। সুযোগ দিচ্ছে তার মানে এই নয় যে আমি এই মুহূর্ত থেকে কিনতে শুরু করব। তার মানে এই নয় যে মার্কেট এখানে আসার পর আবার বাউন্স ব্যাক করবে। তার মানে এই নয় যে মার্কেট আর নিচে যাবে না। আপনাকে যদি কোনো কিছু কেনাকাটি করতে হয়, যদিও আমি রেকমেন্ডেশন দিচ্ছি না, আপনারা বটম তৈরির চেষ্টা করবেন না। যখন দেখবেন মোটামুটিভাবে একটা সেটেল ডাউন হচ্ছে, বিভিন্ন রকম চার্টে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তখন অল্প অল্প করে আপনারা কিন্তু কেনাকাটি করতে পারেন। তো ঠিক আছে, মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতেই পাচ্ছি যে খারাপ অবস্থায় রয়েছে। আমরা যদি আনড্রাইভেল লাগাই তাহলে দেখব যে আমাদের ৬-৭ লেভেল যেখান থেকে সে রিভার্স করার চেষ্টা করেছিল, তার নিচে ক্লোজ করার সে চেষ্টা করছে। এখনো ১১ দিন আছে, সুতরাং মান্থলি ক্যান্ডেল আমরা বলতে পারবো না। নিচে যদি আসে তাহলে ২২,২৩১ মান্থলি টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, সেটা আমরা দেখলাম। তো চলুন, মান্থলি টাইম ফ্রেমে এত বেশি সময় নষ্ট না করে আমরা উইকলি দেখি। উইকলিতে যা আমাদের শক্তি হওয়ার দেখানোর চেষ্টা করছিলাম, যে আমরা অন্ততপক্ষে এই লেভেলের উপরে উঠে এই ধরনের একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে উঠছিলাম, তাতে আমাদের ১২টা বাজিয়ে দিল। দেখুন, আমাদের হাতের কাছে যে সাপোর্ট জোন আছে সেটি হচ্ছে ২২,৭৫০। কি অদ্ভুত না? দুদিন আগেই কালকের দিনে আমি বলছিলাম যে ৮০০ পেরোতে পারেনি, কিন্তু তবুও ভালো যে ৭৭৭ হয়েছে, যে অন্ততপক্ষে ৭০০-র উপরে ক্লোজ হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে, অন্ততপক্ষে সেটাকে রক্ষা করতে পারলে ভালো। আজকেই আমাকে বলতে হচ্ছে যে ২২,৭৫০-তে দেখবেন আরেকটি সাপোর্ট জোন আছে, সেখান থেকে কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারে। কেন? সেখানে সে চেষ্টা করতে পারে। কিন্তু যখন এই ধরনের জিওপলিটিক্যাল ইস্যু হয়, তখন কিন্তু সব ঘরের মানে তাসের মতো করে ঝরে পড়ে আপনাদের চোখের সামনেই। আমরা যারা পুরোনো দিন দেখেননি তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাকিয়ে দেখুন এই জায়গাটা। এখান থেকে একটা বিরাট হিউজ বাইং হওয়ার পর একটা গ্যাপ আপ হয়েছিল। সেই গ্যাপ আপ রিজিয়নে এইটা টাচ করেছিল। সেই গ্যাপ আপ রিজিয়নের শেষ প্রান্তে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে।
এখনো পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি যে সে সাপোর্ট নিতে পারে। যদি এটাকে ভেঙে ক্লোজ করে তাহলেও সে বাইং জোনে থাকবে। মেন কথা, মোদ্দা কথা কিন্তু একটা শার্প যে ফল আসছে এবং তারপর যদি আরেকটা ফল আসে তাহলে অবশ্যই বাউন্স ব্যাক আসবে, সেটা ডেইলি টাইম ফ্রেমে বুঝতে পারবো। কিন্তু দেখুন একদম শার্প 90 ডিগ্রি একটা মুভমেন্ট এসেছে, এটা কোনো না কোনো জায়গায় থামবে এবং এই এরিয়াটা থামার জন্য ভালো। এর আগে একটা হিউজ বাইং হয়েছে, এখান থেকেও একটা হিউজ বাইং হয়েছে। আমাদের বলা যায় না যদি সেই এরিয়াতে যদি আমরা পাই এবং সেখান থেকে কিন্তু আবার একটা হিউজ বাইং হতে পারে, যেটি 22,000-এর লেভেল। এখন 22,000-এর লেভেল পৌঁছাবে কি পৌঁছাবে না, অন্তর্রাষ্ট্রীয় বিভিন্ন রকম ইস্যু কী হবে সেগুলো আলাদা কথা, সেগুলোকে আমরা একের পর এক দেখার চেষ্টা করব। কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এতে কোথায় রয়েছে। যদি আমরা ইন্ডিকেটরের কথা বলি, প্রাইস অ্যাকশন তো আপনারা দেখলেন, ইন্ডিকেটর লাইভ মার্কেটে এই মুহূর্তে 22,847 থেকে 22,808, এটি কিন্তু 9 এবং 10 নম্বর লেভেল, যেখান থেকে কিন্তু মার্কেট ঘোরার কথা। সুতরাং কাল দিনে যদি মার্কেট এখানে আসে এবং টাচ করে এবং দাঁড়িয়ে থাকে বা তার পরের সপ্তাহে কিন্তু একটা ঘুরতে পারে বা তার নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে আলাদা কথা। আর না হলে পরে আমরা কিন্তু ভাবতে পারি এই অংশটাকে টাচ করে সে কিন্তু উপরের দিকে যাবে। তো যাবে কি না যাবে সেটা তো সময় বলবে, কিন্তু এই অংশটা থেকে একটা ভালো সাপোর্ট এরিয়া কিন্তু রয়েছে এবং একটা রিভার্সাল জোন রয়েছে। যেমন করে এর আগের রিভার্সাল জোনটা থেকে আমরা দেখেছিলাম যে মার্কেট কিন্তু ঘুরতে পারে এবং ঘুরেও গেছিল। ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে কিন্তু এর নিচে একটা রিভার্সাল জোন রয়েছে, সেটাকে মনে রাখুন। এরপরে তাকিয়ে দেখুন আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে ডেইলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই একটি লেভেল যেটাকে ভেঙে বধ করেছে ঠিকই, কিন্তু এখানে আছে ট্রেন্ড লাইন আছে, সব মিলিয়ে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ভালো মতো রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসেছে। যে অঞ্চল আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল তার নিচেও যে আমাদের সাপোর্ট জোন ছিল সেখান থেকেও কিন্তু মার্কেট নিচে এসেছে। 23,002 কোনো রকমে সে কি করেছে না 23,002-কে অর্থাৎ 23,000-এর উপরে নিয়ে মান রক্ষা করার চেষ্টা করছে। আমরা যদি এই জিনিসগুলোকে বন্ধ করে দিই এবং একের পর এক যদি ইন্ডিকেটরগুলোকে দেখি রিসেন্ট তার লেভেলসগুলো, তাহলে দেখব 9-10-কে ভেঙে কিন্তু সে চলে এসেছে। সুতরাং আর একটু এসে এটা একটা রিভার্সাল জোন, প্রথমবার সেজন্য রিভার্স করেছে, কিন্তু আজকে কিন্তু সে ক্লোজ করেছে। সুতরাং নেক্সট লেভেল যে 11 সেটা হচ্ছে 22,591। যদি মার্কেট এখানে থাকে এবং এখানে যদি দেখা যায় যে মার্কেট কোনো না কোনোভাবে একটা ঘোরার চেষ্টা করছে, তাহলে কিন্তু সেখান থেকে একটা অপরচুনিটিস আসতে পারে। কিন্তু মনে রাখবেন এটা স্থায়ী অপরচুনিটিস নয়, এটা যারা ডেইলি টাইম ফ্রেমে কয়েকদিন 2 দিন 3 দিন করছেন তাদের জন্য। সুতরাং হু হু করে পড়ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি দেখি যে চলুন এবার 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি। লেভেল তোমরা ডেইলি টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন এবং এতে দেখলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে কি হয়েছিল না, খুব সুন্দর গাড়লো। আমরা খুব প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যে এইভাবে আমরা ট্রেড লাইন এঁকে রাখবো, আমাদেরকে সেই সুযোগটাই দিল না। কিন্তু কোনো না কোনো জায়গাতে মার্কেট যে ঘুরছে সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আমরা ছোট টাইম ফ্রেমে সেই কথাটা বলেছিলাম, 5 মিনিট টাইম ফ্রেমে আমি দেখাবো কোথায় বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই জায়গাটাতে আপনি দেখুন যে এখান থেকে এখানে দাঁড়ালো, এখানে দাঁড়ালো এবং এইটা যেন কেটে একটু নেমে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এইভাবে নেমে যাবে, আমাদেরকে সুযোগই দেবে না, সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না। দেখুন এই জায়গাটা যে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটাকে প্রথমে তো রক্ষা করার চেষ্টা করলো, কিন্তু এ বাধা দিল একদম। দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছিল, সেই অংশই কিন্তু যাবার পথে তাকে বাধা দিচ্ছে, বলছে আর যেতে দেবো না। মার্কেট এখানে এলো, এখানে কিন্তু আর সাপোর্ট নিতে পারলো না, স্ট্রংলি নিচে ক্লোজ করলো এবং তারপরে একটুখানি সে উপরে গিয়ে রিটেস্ট করে কিন্তু আবার নেমে এসেছে। কেন? কারণ দেখুন চার্টে দেখাচ্ছে 23,087, কিন্তু আমরা জানি যে 80-85 পয়েন্ট কিন্তু এখান থেকে নিচে আছে, সেটা এখনো পর্যন্ত এখানে আপডেট হয়নি, তাই দেখাচ্ছে। সুতরাং এখানে যে গ্রিন ক্যান্ডেলটা দেখছেন আদৌ সেই গ্রিন ক্যান্ডেলটা নয়, মার্কেট কিন্তু এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ব্রেকডাউনের পর রিটেস্ট করে সে মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিভাবে দেখব মার্কেটকে 1 ঘন্টা টাইম ফ্রেমে? 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা মার্কেটকে কিভাবে দেখব? না, আমাদের কাছে এই যে লেভেলসগুলো আছে সেই লেভেলসগুলোকে মনে রাখুন। এই জায়গাটি আমাদের কাছে একটি সাপোর্ট জোন হিসেবে ট্রিট হতে পারে যদি মার্কেটের কাছাকাছি করলে, সেটা হচ্ছে 750 লেভেলে, 730, 750 লেভেলে, তার নিচে যে লেভেল আছে সেটা হচ্ছে 529 ইত্যাদি, এবং তার নিচে একটা চুম্বকের মতো লেভেল আছে 22,435। এখানে এসে কিন্তু মার্কেট একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, সেটা আমরা মনে রাখুন। যদি আমরা এগুলোকে বন্ধ করে ইন্ডিকেটরের কিছু বিষয় জানার চেষ্টা করি, তাহলে দেখুন শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ কার উপরে কি করব না করব সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ইন্ডিকেটরের তরফ থেকে। আপনারা এই লেভেলগুলোকে মার্ক করে রাখুন এবং মনে রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন যে এগুলো কিন্তু আপনাদের কাছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে।
যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে সেল সিগন্যাল জেনারেট হয়েছিল যেহেতু গ্যাপ ডাউনের পর, সুতরাং আমরা সতর্ক হব এইরকম ধরনের শর্ট সিগন্যালে, এবং শর্ট হওয়ার পরও কিন্তু টার্গেট 1 এবং 2 কে টাচ করে দিয়েছে, অন্তত পক্ষে দিয়েছে। কাল দিনে যদি এই লেভেলগুলো কাজে লাগবে, তখনই যদি কালকেনিক এরকম খোলে এবং এখানে যদি এই দুটোর জোনে যদি ধাক্কা খায় এবং ধীরে ধীরে নামার চেষ্টা করে, তাহলে একটা থেকে আরেকটা লেভেল পর্যন্ত আপনারা কিন্তু ভাবতে পারেন, আর এই একটা লেভেল থেকে আরেকটা লেভেল উপরের দিকেও ভাবতে পারেন। তবে মনে রাখতে হবে, তখন শর্ট সিগন্যাল না থেকে যদি নতুন সিগন্যাল জেনারেট হয় তাহলে আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমে এটা কিন্তু বিয়ারিশ। ছোট টাইম ফ্রেমে জাস্ট ছোট টাইম ফ্রেমে একটুখানি ঘোরার চেষ্টা করছে, আর কোনো কিছু না। আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে কি ধরনের লেভেল পাবো? তাহলে মোটামুটি এখন সাপোর্ট এবং ট্রেন্ড লাইনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে দূরে রয়েছে। এখন যদি এই লেভেলটাকে সে ভেঙে দেয়, যেমন দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু নিচে আমরা একটা টার্গেট চিন্তা ভাবনা করব, এবং সেই টার্গেটটা যদি দেখেন তাহলে সেই 400 চুম্বকের মতো লেভেলটারই কথাতেই আসবো। আমরা দেখুন ছবিটাকে অন করে দিচ্ছি, তাহলেই দেখবেন সেই চুম্বকের মতো লেভেলগুলোতে আমাদের এসে পৌঁছাবো, যেখান থেকে কিন্তু মার্কেটে রিভার্স হতে পারে বা সাময়িকভাবে ওপরের দিকে যেতে পারে। 15 মিনিট টাইম ফ্রেমে আসুন। 15 মিনিট টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন এখানেও একই রকম ঘটনা ঘটছে। এখানে কিছু আমাদের একটু বোঝার বিষয় আছে। প্রথমে আমাদের পুরনো লেভেলের সাপেক্ষে বোঝার চেষ্টা করুন। পুরনো লেভেলের সাপেক্ষে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখছি যে দেখুন এই জায়গাটাতে আমাদের সাপোর্ট নেবার চেষ্টা করেছিল মার্কেট, যখন এখানে ওপেন হয় এবং নিচেটা সাপোর্ট নিয়ে উপরে গেল, ধাক্কা খেয়ে নিচে এসে ক্লোজ করলো। তার মানে এখানে কেন ধাক্কা খেলো? কারণ এখানে যেটি সাপোর্ট ছিল সেটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, ভাঙতে পারছে না। মার্কেট কিন্তু এই সাপোর্ট লেভেলটাকেও ছাড়তে পারছে না। সে আবার একবার চেষ্টা করলো কিন্তু পেরে উঠলো না, লোয়ার হাই তৈরি করলো। তখনই কিন্তু আমাদের বোঝা উচিত ছিল যে মার্কেট কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কি অদ্ভুত দেখুন, লোয়ার লো কিন্তু তৈরি করছে না, অর্থাৎ মার্কেটে এখনো পর্যন্ত আশা বজায় ছিল, সে হায়ার লো তৈরি করছে আর এদিকে লোয়ার হাই তৈরি করছে। সুতরাং আমরা এইভাবে একটা প্যাটার্ন তৈরি করতে পারি, যেদিকে ব্রেক করবে সেদিকে একটা ফুয়ো ব্রেকআউট কিন্তু হালকা দিয়েছে। যদি ট্রেন্ড লাইন আঁকেন তাহলে বেঁচে যাবেন, আর নচেত এখান থেকে ট্র্যাপ করে আমাদেরকে মার্কেটের নিচে নামিয়ে দিয়েছে। এবং গ্রামাটিক্যাল মুভমেন্ট রয়েছে, এমন নয় যে গ্রামাটিক্যাল মুভমেন্ট নয়। ব্রেকডাউন হয়েছে, রিটেস্ট হয়েছে, মার্কেট এসেছে, এখানে স্টে করেছে। কারণ স্টে নাই বা করবে কেন? এখানে একজন বড় দাদা আছেন যিনি মার্কেটকে এখান থেকে তুলে নিয়ে গেছেন, তো সেখানে এসে তো আমাকে স্টে করতেই হবে। তারা চেষ্টা করেছিল হয়তো, তারা ভেবেছিল যে মার্কেটকে এখান থেকে তুলে নেবে, যার উৎপত্তি এখান থেকে, সে কিন্তু সেই সুযোগটা দেয়নি। একটি বড় ক্যান্ডেল প্রমাণ করার চেষ্টা করেছে যে তোমার দাদাগিরি মানব না, ক্লিয়ার কাট। এরকম যেমন শুরু হয়েছিল সেই রকমই আর একজন এসে সে বধ করার চেষ্টা করেছে, এবং সেখান থেকে একই রকমভাবে বাইং কিন্তু এসেছে। দেখুন এই বাইংটা যখন ফেটে উঠাতে পেরেছিল, এই বাইং কিন্তু ফেটে ওঠাতে পারেনি। সত্যিকারের কথা বললে মার্কেট কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এই পর্যন্ত একটা ফালতু এই মুহূর্তে চার্ট আপডেট হয়নি, কিন্তু এই পর্যন্ত 23,002। নিজের ব্রোকারকে ব্রোকারের চার্ট দেখুন এবং সেখানে দেখুন 23,002 রয়েছে কি নেই। বেশ, এখানে আর কিছু কয়েকটা জিনিস আমাদের দেখার আছে। যদি আমরা ট্রেন্ড লাইন আঁকতাম তাহলে আমরা কি করতাম? যদি আমাদেরকে ট্রেন্ড লাইন আঁকতে দেওয়া হতো, দেখুন মার্কেট যে মুহূর্তে এইরকম জিনিসটি তৈরি করলো, আপনার কাছে 2টি ডট পেয়ে গেলেন, আপনাকে 2টি ডটকে জয়েন করতে হতো, তাহলে পরে আপনি একটা ট্রেন্ড লাইন পেতেন। আমি একটু আত্মা ইন্ডিকেটরকে দেখাই, আত্মা ইন্ডিকেটর কি পয়েন্ট দুটোকে যোগ করেছে কিনা দেখুন। হ্যাঁ, ইউনিকলি সে যোগ করেছে এবং যোগ করে সে দাঁড়িয়ে রয়েছে। কেন আমাদেরকে যোগ করতে হতো? দেন এন্ড দেয়ার আপনি একটা ট্রেন্ড লাইন পেতেন, এবং ট্রেন্ড লাইন আপনাকে সাহায্য করতো। কি সাহায্য করতো? মার্কেট যতবার এসেছে ততবার কিন্তু এখানে কি করেছে না, সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, সাপোর্টে বাই করা আমার অভ্যাস। তো যদিও হায়ার হাই হচ্ছে, এখানে কিন্তু ভালো প্যাটার্ন তৈরি হয়নি, যে হায়ার লো তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এখানে লোয়ার হাই তৈরি হচ্ছে, যেটি একটি বুলিশ প্যাটার্ন নয়। সুতরাং আমরা তো এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখবো। তো যতবার এই যে পয়েন্ট পেলেন, এই পয়েন্ট পেলেন, এগুলো কি রেজিস্ট্যান্স 1 এবং রেজিস্ট্যান্স 2, তাহলে স্বাভাবিকভাবে এটা রেজিস্ট্যান্স এরিয়া হয়, এবং সেখান থেকে ধাক্কা খেয়ে কোনো একটি ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটি যদি ট্রেন্ড লাইনকে ভেঙে নিচের দিকে আসে, তাহলে আপনি কি বলবেন? তাহলে দেখুন কেনই বড় ক্যান্ডেলটি তৈরি হলো, কারণ এই ট্রেন্ড লাইনটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন ছিল, যেটিকে ভাঙবার জন্য একটি বড় ক্যান্ডেলের আমদানি হয়। মোটামুটিভাবে একটা রিটেস্ট করলো এবং তারপরে মার্কেট কিন্তু পড়ে গেল। সুতরাং পরের বারও যখন মার্কেট ঘটবে তখন কিন্তু আপনারা অনায়াসে এভাবে করতে পারেন। আপনি অনায়াসে এই পয়েন্টগুলোকে যোগ করে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। যদি বাই চান্স মার্কেট উপরের দিকে ওঠে, তাহলে এই জায়গাটা কিন্তু আবার আপনার একটা ধাক্কার জায়গা হবে। যদি মার্কেট এর উপরে উঠে থাকে, তখন এই ট্রেন্ড লাইনটা দেখবেন যে এর মাঝে ফেঁসে যায়নি তো, ধাক্কা খেতে খেতে নিচের দিকে নামছে না তো,
তো কীরকম ধরনের ঘটনা হচ্ছে, আপনি এইভাবে সোজা একটা টেনে রাখবেন, আপনি দেখবেন যে মার্কেট অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো টেনে রাখবেন, এটি আমার মোদ্দা কথা। এবং তার সঙ্গে কিছু ট্রেন্ড লাইন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। বেশ, 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে যদি কেউ ট্রেড করতেন তাহলে কী করে করতেন? দেখতেই পাচ্ছেন আমরা মার্কেট খুলছে এখানে। মার্কেট খুলে কোনো একটা জায়গা থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে। কোনো একটা জায়গা বললে হবে না, আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। তাহলে আপনি দেখবেন যে এখান থেকে সাপোর্ট, এখান থেকে অনেকটা বড় একটা সাপোর্ট জোন আছে। সেই সাপোর্ট জোন থেকে নিচে থেকে একটা বাইং হয়ে একটা ব্যাকআপ নিয়েছে এবং সেখান থেকে মার্কেট উঠেছে। তাহলে সেই রকম জায়গাতে যদি যায় তাহলে দেখব যে তার উপরের প্রান্ত থেকেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে। অর্থাৎ এত বড় যখন গ্যাপ ডাউন হয়েছে, কিছু লোকের স্টপ লস হিট করেছে, কিছু লোকের অমুক হয়েছে, সুতরাং মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করবে এবং বাউন্স ব্যাক করলে প্রথমেই যে সারফেস পাবে সেই সারফেস থেকেই করবে এবং এখানে যে সাপোর্ট লেভেলের ফার্স্ট সারফেস থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করেছে। কিন্তু বাউন্স ব্যাক করলেই তো হবে না, এখানে বারে বারে মার্কেট কিন্তু ফেলার চেষ্টা করেছিল, মার্কেটকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। আজ তোমাকে কবজাতে পেয়েছে, নিচে নামিয়েছে। সুতরাং এটি অবশ্যই রেজিস্ট্যান্সে পরিণত হবে এবং রেজিস্ট্যান্সে পরিণত হয়েই আছে। তারপরে মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন একদম পিওর কি বেসিসে গেছে, একদম কপি টু বুক ওপর দিকে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। আর এটি কি করছে? হায়ার লো প্যাটার্ন তৈরি করছে। যখন এই ধরনের একটা মিশ্র অর্থাৎ মিক্সচার তৈরি হবে যেটি ক্লিয়ার ট্রেন্ড দেবে না, তখন আপনি এইভাবে ট্রেন্ড লাইনে এঁকে রাখবেন। যে দিক ব্রেক করবে আপনি সেই দিকে যাবেন। পিওরলি দেখতে পাচ্ছেন কোন দিকে ব্রেক করেছে এবং আপনার একটা ট্রেড হয়ে যাওয়া উচিত ছিল। দেখুন এই লেভেলকে ভাঙতে বড় এসছে, তার মানে কি প্রমাণ হবে? যখনই কোনো ইম্পর্টেন্ট লেভেলকে ভাঙবে একজন ছোট প্লেয়ার আর একজন বড় প্লেয়ার, তখন অবশ্যই বুঝতে হবে যে বড় প্লেয়ারের দম বেশি আছে, কারণ ইম্পর্টেন্ট লেভেল ভাঙতে ছোট করে ভেঙেছে না বড় করে ভেঙেছে। তাই বড় কেউ একজন এসেছে, আপনি যদি বড় করি তাহলে দেখবেন আপনাকে এই লেভেলগুলোর গুরুত্বকে বুঝতে হবে। আপনি তাকিয়ে দেখুন, এখানে একজন বড় প্লেয়ার এসে ভেঙেছে এবং বড় প্লেয়ার ভেঙে দেওয়ার পরে পারফেক্ট রিটেস্ট করেছে। সুতরাং রিটেস্ট করা মানে হচ্ছে আরও নিচে যাবার একটা ক্লিয়ার কাট সিম্বল। তো সেখানে রিটেস্ট করেছে, ভয় পাবার কিছু নেই। আমি শুইয়ে দিয়ে এলাম যে ভবিষ্যতে আবার তুমি আমাকে তুলতে নিয়ে যাবে তা নয়। এখান থেকে আমি রিটেস্ট করলাম এবং মার্কেট সেখান থেকে দরদর করে পড়ে গেল। সুতরাং আপনি বুঝতে শিখতে হবে। আপনি যদি এতক্ষণ ওয়েট করতেন তাহলে এখান থেকে করতেন। আপনাকে অনেকবার সুযোগ কিন্তু মার্কেট দিয়েছে আজকে। এই সমস্ত যখন ফ্রি ফল মার্কেট হবে, মোটামুটি ফ্রি ফল মার্কেটই বলা যেতে পারে, সেখানে তো পয়সা পড়ে নেওয়ার কথা। হ্যাঁ, মানছি অন্য দিনের তুলনায় হয়তো এমন ভেবেন না যেখানে খুব প্রচুর বেশি পয়সা হবে, কারণ আপনি যদি প্রিমিয়ামও দেখেন তাহলে হয়তো ডবল হয়েছে বড়জোর, এর থেকে বেশি নয়। অন্যদিন হয়তো এর থেকে ভালো মুভ আসে, কিন্তু আপনার পয়সা হতো। এবারে যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখি, আমরা ওপেন ইন্টারেস্টের আলোচনাতে দেখবেন আমি ২ দিন আগে আমার মনে পড়ছে না, এখানে আমরা দুটো জিনিসকে দেখিয়েছিলাম। আমি জানি না আপনাদের কতজন শেষ পর্যন্ত ভিডিও দেখেছিলেন বা ম্যাক্স পাইনের ব্যাপারটাকে দেখেছিলেন। সেখানে দেখেছিলাম মডিফাইড ম্যাক্স পাইন। এখানে কিন্তু একটা ৭০০ পয়েন্টের গ্যাপ ছিল, আমাদের মনে আছে? আমি কিন্তু সেই কথাটাকে উল্লেখ করেছিলাম যে এখানে দেখাচ্ছে ২৩,৭০০ আর এখানে দেখাচ্ছে ২৩,০০০ কত ৪৮ না কত ৮৭ কত দেখাচ্ছিল। এত পয়েন্টের গ্যাপ কেন হলো? অর্থাৎ ম্যাক্স পাইন কিন্তু ৭০০ আশেপাশে ক্লোজ করার কথা ছিল। সেখান থেকে মার্কেটের মডিফাইড দেখাচ্ছে ২৩,০১৬, যেটি অলরেডি অ্যাচিভড হয়ে গেছে এবং এখনো পর্যন্ত মার্কেট কিন্তু দেখাচ্ছে যে এক্সপায়ারি দিন পর্যন্ত ২৩,৩০০ তে ক্লোজ হতে পারে আর মডিফাইড আজকের ডেটা অনুযায়ী ২৩,০১৬ তে হতে পারে। আমরা দেখব যে কোন দিকে হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই সাপোর্ট দেবার মতো কেউ কি রয়েছে? কোন সেই রেঞ্জ যেখান থেকে সাপোর্ট দেবে? আপনারা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা সাপোর্ট দিতে পারে। আমি যদি এখানে নিয়ে যাই তাহলে খুব ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন ২৩,১০০ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। ২৩,০৫০, ২৩,০৫০ও নয়, আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে ২৩,১০০ই, ঠিক আছে। ২৮,০০০ খুব সামান্য, আমাকে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে ২৩,০০০। আজকের ডেটা অনুযায়ী ২৩,০০০, কিন্তু কল প্রচুর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ২৩,০০০ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, আমরা দেখব সেটা করতে পারি কিনা। ৯৫০ ভালো সাপোর্ট দিচ্ছে তুলনামূলকভাবে, ২২,৯০০ কিন্তু আমাকে ওর থেকে ভালো সাপোর্ট দিচ্ছে। তাহলে আজকের ডেটা অনুযায়ী অন্ততপক্ষে ২২,৯০০ একটা সাপোর্ট হিসেবে করছে। আর উপরের দিক থেকে সবাই পালিয়েছে, যারা সাপোর্ট দেওয়ার লোক তারা হু হু করে পালিয়েছে। এমনকি পালিয়েছে ২৩,২০০ থেকে, এমনকি পালিয়েছে ২৩,০০০, এখান থেকে পালায়নি। ২৩,১৫০ টাকা এখনো পর্যন্ত আশা রেখেছে। দেখা যাক কালকে সেই আশা থাকে কি থাকে না। তো যাই হোক, ভিডিওটা হয়ে গেল, একটা ডিসক্লেমার অবশ্যই দিতে হবে। ডিসক্লেমারটা আপনারা জানেন সবাই, তবুও আমাকে নিয়ম অনুযায়ী দিতে হয়। সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট আমি নই,
আপনারা অবশ্যই নিজের মতো করে অ্যানালিসিস করবেন, তারপর বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাঁকপাঁক করবেন না ট্রেড করার জন্য, ওয়েট করবেন এবং তার বেশি নেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, ধন্যবাদ।